আসসালামু আলাইকুম সবাইকে। যে এম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। এই আলোচনাটি মূলত এসএসসি 2025 পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের জন্য এক ধরনের সুপার সাজেশন, এবং আমি মনে করি এটা চুম্বক সাজেশন। তোমরা যারা এবার আগামী রবিবার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখানে খেয়াল করে দেখো, এই সাজেশনটিতে ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের এগুলো জ্ঞানমূলক কোশ্চেন, এবং এই নিচেরগুলো অনুধাবনমূলক কোশ্চেন সাজেশন হিসাবে দেওয়া হয়েছে। তারপর আমি বলবো তোমাদের এখান থেকে বিশেষ বিশেষ হাইলাইট করে দিচ্ছি, যেগুলো তোমাদের খুব ভালোভাবে রিভিশন করে যেতে হবে। খেয়াল করে দেখো, জ্ঞানমূলকের জন্য এখান থেকে সবচাইতে পড়ে যাবে যে ভার্নিয়ার স্কেল কি, ভার্নিয়ার ধ্রুবক কি, এটা 3টা স্টার, এটাতে খুব বেশি করে পড়তে হবে। স্ক্রু পিস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লঘিষ্ঠ গণন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে মাত্রা এবং মাত্রা সমীকরণ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখানে আপেক্ষিক ত্রুটি এবং চূড়ান্ত ত্রুটি, এই সংজ্ঞাগুলো তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নাবলীর মধ্যে রয়েছে এই যে এখানে 2 নম্বর, যেটা পরিমাপের একক বলতে কি বোঝায়। তারপরে 4 নম্বর, দেখাও যে বল একটা লব্ধ রাশি। 5 নম্বর, মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। 6 নম্বর, মাত্রা কাকে বলে। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে কি বোঝায়, এটা খুবই ইম্পর্টেন্ট। ভার্নিয়ারের সমপাতন 6 বলতে কি বোঝায়। এখানে 6 সংখ্যাটাকে চেঞ্জ করেও দিতে পারে, এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে 9 নম্বর যেটা রয়েছে, ক্ষমতা একটা লব্ধ রাশি বা যৌগিক রাশি প্রমাণ করো, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো এবার দ্বিতীয় অধ্যায়ের জন্য যে সকল প্রশ্ন ইম্পর্টেন্ট, তো খেয়াল করে দেখো, এবার দ্বিতীয় অধ্যায়ের জন্য যে সকল জ্ঞানমূলক প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করছি। তো খেয়াল করে দেখো, এখানে জ্ঞানমূলকের জন্য তোমাকে পড়তে হবে বিভিন্ন প্রকার গতির সংজ্ঞা পড়তে হবে। তো এখানে পর্যাবৃত্ত গতি, এটা ইম্পর্টেন্ট। স্পন্দন গতি ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন প্রকার সুষম দ্রুতি, অসম দ্রুতি, গড় দ্রুতি ইম্পর্টেন্ট। তাৎক্ষণিক দ্রুতি খুবই বেশি ইম্পর্টেন্ট। তাৎক্ষণিক দ্রুতি, তারপরে হলো ত্বরণ, সুষম ত্বরণ, তারপরে হলো চলন গতি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্নাবলীর মধ্যে 1 নম্বরটা হলো বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সমদ্রুতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে না, এটাও বেশি ইম্পর্টেন্ট। তারপরে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র ব্যাখ্যা, এটা ইম্পর্টেন্ট। বায়ুতে শব্দের বেগ সূক্ষ্ম বেগ ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে 2 এবং 3 স্টার যেগুলোতে রয়েছে সেগুলো তো ইম্পর্টেন্টই, আমি তারপরেও আরও একটু ভালোভাবে ইম্পর্টেন্টগুলো দাগানোর চেষ্টা করছি। তারপরে এখানে হলো 6 নম্বর, অভিকর্ষ ত্বরণকে সুষম ত্বরণ বলা যায় কিনা তার ব্যাখ্যা। সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়, তার ব্যাখ্যা, এটা ভালো করে পড়তে হবে। তারপরে আরও গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন রয়েছে, খেয়াল করে দেখো। এখানে সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়, ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়তে হবে। স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও ভালো করে পড়ে যেতে হবে, কারণ এগুলো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো বস্তুর গড় বেগ 0 হলেও গড় দ্রুতি 0 নাও হতে পারে, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি বলতেছে, এগুলো আপাতত না পড়লেও চলবে। বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকে কিনা ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। পড়ন্ত বস্তুর 3টা সূত্র রয়েছে, সূত্রগুলো ভালো করে শিখে যেতে হবে। তারপরে আরও রয়েছে 2 অধ্যায়ের জন্য এগুলোই।
এবার 3 অধ্যায়ে আসো। 3 অধ্যায়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে সংজ্ঞা আকারে যেগুলো পড়তে হবে সেই সংজ্ঞা আকারে এখানে এখানে হলো 1 নিউটন বল কাকে বলে এটা ভালো করে পড়তে হবে। ঘাত বল বা বলের ঘাতকে পড়তে হবে। তারপরে জড়তা কাকে বলে জড়তা শিখতে হবে। সাম্য বল কাকে বলে এটা ভালো করে পড়তে হবে। তারপরে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা পড়বে। তারপরে এগুলোর মধ্যে বিভিন্ন প্রকার ঘর্ষণের মধ্যে আবর্ত ঘর্ষণ কি, তারপরে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের বিবৃতি এগুলো শিখতে হবে। এগুলো জ্ঞানমূলকের জন্য, এগুলো সবগুলোই হচ্ছে জ্ঞানমূলকের জন্য। এখানে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নাবলীর মধ্যে নিউটনের প্রথম সূত্র হতে কিভাবে এটা আসলে এখানে জড়তার ধারণা পাওয়া যায়, এটা জড়তার ধারণা পাওয়া যায়, এটা ভালো করে শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট। নিউটনের প্রথম সূত্র থেকে বলের ব্যাখ্যা দাও, ওই একই কথা। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো, অথবা বলের সাথে ভর এবং অর্থাৎ এটা এফ সমান এম এ, এই যে এফ সমান এম এ এই প্রমাণটা এখানে চাচ্ছে। আসলে এই প্রমাণটা এটা অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় আসতেও পারে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি বর্ণনা করো, এটা ইম্পর্টেন্ট বেশি। তারপরে কোনো বস্তুর ভরবেগ 500 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। এগুলো এর নিচে যে প্রশ্নগুলো রয়েছে আর একটু দেখে নেই আমরা কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করে দেখো যে আরও রয়েছে নৌকা থেকে লাফ দিলে সেই নৌকাটি পেছনের দিকে সরে যায় কেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক করলে গাড়ির চালক বা যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এটা জড়তা সংক্রান্ত প্রশ্নটা পড়তে হবে, এটা ভালো করেই পড়তে হবে মূলত। তারপরে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয় কেন, এটাও জড়তার প্রশ্ন। তারপরে রয়েছে এখানে 15 নম্বর যেটা, এটা এর আগেও একবার পরীক্ষায় এসেছিল, যে একটি ঝুলন্ত কার্পেটকে বেতের লাঠি দিয়ে আঘাত করলে তার ধুলাবালিগুলো ঝরে পড়ে কেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে বস্তুর ভর হচ্ছে জড়তার পরিমাপ, এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো সাম্য বল এবং অসাম্য বলের মধ্যে দুটো পার্থক্য লিখো, এগুলো ইম্পর্টেন্ট। চলন্ত বাস হতে বাইরের গাছপালাগুলোকে গতিশীল বলে মনে হয় কেন, এটাও ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আকারে আসতে পারে। সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে এই যে লাস্টের যে এখানে 23 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে পাখাটি থেমে যায় না কেন, আরও অনেকক্ষণ চলতে থাকে কেন, তার ব্যাখ্যা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য প্রযোজ্য। এবার আমাদের চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। দেখি এখানে জ্ঞানমূলক প্রশ্নাবলীর মধ্যে রয়েছে কাজ কাকে বলে, এটা ভালো করে পড়তে হবে। এক জুল কাজ কি, এটা এই সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে। তারপরে এগুলো অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, তারপরে শক্তির সংরক্ষণশীলতার নীতিটি কি, তারপরে রয়েছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মাত্রা কি, 1 ওয়াট কাকে বলে, কর্মদক্ষতা কাকে বলে, অশ্ব ক্ষমতা কাকে বলে, এই সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে। এবং অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে রয়েছে কাজ বলতে কি বোঝায়, এটা ভালো করে পড়তে হবে। 30 জুল কাজ বলতে কি বোঝায়, আসলে 30 জুল সংখ্যাটা চেঞ্জ হয়ে যেতে পারে, এখানে 50 জুল কাজ বা 100 জুল কাজ কাকে বলে এগুলো লেখা থাকতে পারে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আর 7 নম্বর প্রশ্ন, বল ও সরণের মান সমান হওয়া সত্ত্বেও কোনো ক্ষেত্রে কাজের পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে, কোন ক্ষেত্রে কাজের পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। এরপরে খেয়াল করে দেখো যে আরও গুরুত্বপূর্ণ কিছু
অনুধাবনমূলক কোশ্চেন রয়েছে, যেগুলো আমরা ভালো করে পড়ব। পরীক্ষার আগে এগুলো রিভিশন করে অবশ্যই তোমাদেরকে যেতে হবে। সেটা হচ্ছে কোনো বস্তুর বিভব শক্তি না, এই যে প্রতিপাদন করো ইপি ইকুয়াল টু mgh, এটা ছোট ছোট প্রমাণ, এগুলো একটু পড়ে যেতে হবে। প্রতিপাদন করো ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এটা পড়তে হবে। প্রমাণ করো যে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় আরও এসেছিল। তারপরে একটা বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে কিনা তা ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। তারপরে কোনো ইঞ্জিনের ক্ষমতা 60 ওয়াট বলতে কি বোঝায়, এখানে 60 ওয়াট সংখ্যাটা চেঞ্জ হয়ে অন্য কিছু থাকতে পারে। কর্মদক্ষতা বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। তারপরে কোনো মোটরের কর্মদক্ষতা 70% বলতে কি বোঝায়, এটাও ইম্পর্টেন্ট। এগুলো অধ্যায় 4 থেকে খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন। তারপরে খেয়াল করে দেখো, এখানে আরও রয়েছে, আরও আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দু একটা রয়েছে যেগুলো আমরা পড়তে হবে। তো এখানে বলছে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের সুবিধাগুলো, এটার থেকে পরেগুলো বেশি ইম্পর্টেন্ট। সেটা শক্তির সংরক্ষণশীলতার নীতিটি ব্যাখ্যা করো, এটা রয়েছে। ক্ষমতা কী ধরনের রাশি, এটা ব্যাখ্যা করো। তারপরে আমাদের 4 যদি হয়ে যায়, 4-এর পরে আমাদেরকে 5 অধ্যায় গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে। তো খেয়াল করে দেখো, এটা অধ্যায় 5। অধ্যায় 5 থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অর্থাৎ সংজ্ঞা আকারে যেগুলো আসবে সেগুলো, যেমন চাপ কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে বস্তুর ঘনত্ব কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। প্লবতা কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। আর্কিমিডিসের সূত্রটি লিখো, এভাবে আসতে পারে। প্যাসকেলের সূত্রটি লিখো, কতে আসতে পারে এগুলো। বল বৃদ্ধিকরণ নীতি কি, এটা আসতে পারে। তারপরে আরও বেশি ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো, সেটা হলো পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। অনুধাবনমূলক কোশ্চেনের মধ্যে রয়েছে বেশ কয়েকটি, এটা হলো 5 অধ্যায়। এই অনুধাবনমূলক কোশ্চেনের মধ্যে বেশিরভাগই পরীক্ষায় আসার মতো যেগুলো, সেগুলো এখানে হচ্ছে যে এই যে 4 নম্বর বলা হয়েছে টরিসেলের শূন্যস্থান বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা পড়তে হবে। তারপরে ভূপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় উঠলে মানুষের নাক দিয়ে রক্ত পড়তে পারে, এই প্রশ্নটা পড়তে হবে। স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার পারদ চাপ কেন ধরা হয়, এটা পড়তে হবে। তারপরে নদীর পানিতে অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন, এটা পড়তে হবে। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব বলতে কি বোঝায়, এটা আরও বেশি করে পড়তে হবে। কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব বলতে কি বোঝায়, এটাও পড়তে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেনগুলো আমি হাইলাইট করে দিচ্ছি সাজেশন থেকে, যাতে তোমরা কমন পেতে পারো। তারপরে তরলের কোনো বিন্দুতে চাপের মানে, এটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট হবে। প্লবতা ব্যাখ্যা করো, প্লবতা কি, এটা ব্যাখ্যা করো। তারপরে বস্তুর ভাসন এবং নিমজ্জনের শর্তাবলী, 3টে শর্ত রয়েছে। বস্তু কখন পানিতে ডোবে, কখন পানিতে ভাসে, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। তারপরে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল পানিতে ভাসে কেন, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক কয়েকবার পরীক্ষায় এসেছিল। তারপরে ভালো ডিম পানিতে ডুবলেও পচা ডিম পানিতে ভাসে কেন, এর ব্যাখ্যা দাও, এটা ইম্পর্টেন্ট। একটি ভারী বস্তুকে বাতাস অপেক্ষা পানিতে উত্তোলন করা সহজ কেন, এটাও ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্নগুলোতে লাল কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি বা লাল কালি দিয়ে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে, যাতে তোমরা কমন পেতে পারো। তো এখন রয়েছে প্যাসকেলের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো, এটা 2 নম্বরে আসতে পারে। বল বৃদ্ধিকরণ নীতি 2 নম্বরে আসতে পারে। হুকের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো, 2 নম্বর আসতে পারে। পদার্থের প্লাজমা অবস্থা কি, এটা ইম্পর্টেন্ট অনেক, এটা পরীক্ষায় আসতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামী রবিবার পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য এই সাজেশন নিয়ে আমি একটু আলোচনা করছি। এবার আমরা আলোচনা করব অন্য অধ্যায়গুলো, অর্থাৎ 6 অধ্যায় এবং 7 অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন এবং জ্ঞানমূলক কোশ্চেন আলোচনা করব। তো এখানে কোনগুলো প্রশ্ন, এখানে অধ্যায় 6-এর জ্ঞানমূলক কোশ্চেন আলোচনা করা এখানে দেয়া হয়নি। আসলে বিভিন্ন বোর্ডে আসা যে সকল প্রশ্ন রয়েছে, ক, খ তে যেগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো ভালো করে পড়লেই আসলে কমন পাওয়া যায়।
তো এখানে থার্মোমিটারের এখানে তামার দৈর্ঘ্য প্রসারণ সহক এত বলতে কি বোঝায়, এটা আসলে ডিজিটটা ইংরেজিতে হবে, তারপরেও তোমরা এটা ভালো করে পড়ে নেবে। পারদের এগুলো আসবে না। তরল পদার্থের প্রকৃত আপাত প্রসারণের মধ্যকার সম্পর্ক, এটা হালকা পাতলা পড়ে ফেলতে হবে। তারপরে 2 টুকরা বরফকে একসাথে চেপে ধরলে বরফের টুকরা দুটি জোড়া লেগে যায় কেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। তারপরে মাটির কলসিতে বা পিতলের কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, এটা পড়তে হবে। তবে গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানির ব্যবহার করা, এটা আগে আসতো, এখন এটা আসার সম্ভাবনা তেমন একটা নাই, কারণ এটা অনেক পুরাতন বইয়ের কোশ্চেন ছিল। তারপরে এখানে রয়েছে বেশি ইম্পর্টেন্ট, আরও এখানে নিচের দিকে এগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে, যে রেল লাইনের দুটি রেলের বারের সংযোগস্থলে সামান্য ফাঁকা রাখা হয় কেন, এটা পড়তে হবে। তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ককে, এটা পড়তে হবে। থার্মোমিটারে পারদ ব্যবহার করার সুবিধাগুলো কি কি সেটা লিখতে হবে। তাপ ধারণ ক্ষমতা একক ভরের তাপমাত্রা, এগুলো না। পানির উচ্চতাপ, এগুলো না। রূপার আপেক্ষিক তাপ 230 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়, এটা পড়তে হবে। এগুলো পড়তে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়তে হবে। আরও রয়েছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 22,68,000 জুল পার কেজি বলতে কি বোঝায়, এটা পড়তে হবে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, এই হলো 6 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন। এবার আমরা 7 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো নিয়ে একটু দৃষ্টিপাত করব। এখানে খেয়াল করে দেখো, আমি যেগুলোতে স্টার চিহ্ন দিয়ে দেব বা যেগুলোতে লাল কালি দেব সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে হলো এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে, সেটা হলো পর্যাবৃত্ত গতি, এটা কিন্তু আবার 2 অধ্যায়ে রয়েছে। শব্দতর কম্পন, এটা কাকে বলে, পর্যাবৃত্ত গতি কি, স্পন্দন গতি কি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে রয়েছে অনুপ্রস্থ তরঙ্গ, তরঙ্গ কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। অনুপ্রস্থ তরঙ্গ এবং বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো এখানকার তরঙ্গ রিলেটেড বিভিন্ন রকমের সংজ্ঞা, যেমন পূর্ণ স্পন্দন কাকে বলে বা পূর্ণ কম্পন, পর্যায়কাল কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, তারপরে দশা কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ বেগ কাকে বলে, সুরযুক্ত শব্দ কি, এগুলো শব্দের তীব্রতা বা তীক্ষ্ণতা কাকে বলে, এইগুলো প্রতিধ্বনি কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে অনুধাবনমূলক কোশ্চেন। এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নাও, কোনগুলো না পড়লেই নয়, যেগুলো পড়তেই হবে, না পড়লে হবেই না, এ ধরনের কতগুলো কোশ্চেন রয়েছে। যেমন শব্দানুভূতির স্থায়িত্বকাল ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। শ্রাব্যতার সীমা ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। শব্দের তীব্রতা 10 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছিল এবং এখানে সংখ্যাটা 10 না হয়ে অন্য কিছু হতে পারে। তারপরে পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা করো। তারপরে আলো একটা অনুপ্রস্থ তরঙ্গ কিনা ব্যাখ্যা করো। এগুলো পড়তে হবে না। সরল সন্ধিত স্পন্দন গতি, এগুলো পড়তে হবে না, বর্তমানে এগুলো বাদ। সকল স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, সকল, এটা 2 অধ্যায় রয়েছে, এটা পড়তে হবে। ভি সমান এফ ল্যামডা, এটা প্রমাণ করো, ছোট্ট একটা প্রমাণ, ওটা পড়তে হবে। তারপরে এখানে রয়েছে শব্দ তরঙ্গকে একটি যান্ত্রিক তরঙ্গ বলা হয় কেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে সকল প্রতিফলনের শব্দের প্রতিধ্বনি নয় ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অর্থাৎ প্রমাণ করো এফ সমান 1/t, কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতিক, এটা প্রমাণ করো। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, 7 অধ্যায় হয়ে গেল। এবার আমরা যাব 8 অধ্যায় এবং আমরা 8 অধ্যায় নিয়ে আলোচনা করব। 8 অধ্যায়ের কোন কোন জ্ঞানমূলক কোশ্চেনগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং অনুধাবনমূলক কোশ্চেন কোনগুলোকে পড়তেই হবে, না পড়লে হবে না। 8 অধ্যায় থেকে আমরা পড়ব আলোর প্রতিফলন কাকে বলে, আলোর নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে, নিয়মিত প্রতিফলন ব্যাপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। তারপরে আমরা পড়ব দর্পণের উত্তল দর্পণ অবতল দর্পণ কাকে বলে, উত্তল দর্পণ অবতল দর্পণ কাকে বলে, দর্পণের
বক্রতার কেন্দ্র কাকে বলে, দর্পণের বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, তারপরে মানে পড়ব প্রধান ফোকাস কাকে বলে, তারপরে বলবো প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্ব কাকে বলে, বাস্তব প্রতিবিম্ব কাকে বলে, অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে, বিবর্ধন কাকে বলে। এটা পড়তেই হবে, না পড়লে হবে না। এগুলো পড়তেই হবে, নইলে কমন পাওয়া যাবে না। কমন পাইতে হলে এগুলো পড়তেই হবে। তারপরে রয়েছে অনুধাবনমূলক কোশ্চেন। এগুলো 8 অধ্যায়ের অনুধাবনমূলক কোশ্চেন। ব্যাপ্ত প্রতিফলন কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিবিম্ব কাকে বলে ব্যাখ্যা করে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে অবতল দর্পণকে অভিসারী দর্পণ এবং উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়, কোন এটা ইম্পর্টেন্ট। বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে 2-3টা পার্থক্য ইম্পর্টেন্ট। তারপর আয়নার পেছনে পারদে প্রলেপ দেওয়া হয় কেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে এগুলো বাদ, এগুলোতে আপাতত নাই। তারপরে দন্ত চিকিৎসকগণ কোন ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন, এটা ইম্পর্টেন্ট। সিনেমার পর্দা অমসৃণ করা হয় এবং অমসৃণ এবং সাদা কেন করা হয়, এটা ইম্পর্টেন্ট। স্পর্শ না করেও কিভাবে দর্পণ শনাক্ত করা যায়, এটা ইম্পর্টেন্ট। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, 9 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেনগুলো পড়ার জন্য তোমাদের আমি অনুরোধ করব যে বিভিন্ন বোর্ডে আসা 2024 থেকে শুরু করে 2020 পর্যন্ত বিভিন্ন বোর্ডে যে কখাগুলো এসেছে সেই কখাগুলো পড়লে আসলে হয়ে যাবে আশা রাখি। এখন আমরা 10 অধ্যায়ের গুরুত্বপূর্ণ 10 অধ্যায়ের একই কথা, 9 অধ্যায়ের মতো 10 অধ্যায়ে বিভিন্ন বোর্ডের প্রশ্ন পড়তে হবে। 10 অধ্যায় মূলত বেশ কয়েক বছর ছিল না, গত বছর ছিল। কাজে 10 অধ্যায়টি ভালোভাবে বিভিন্ন বোর্ডের কোশ্চেন পড়লেই হবে। 11 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেটা হলো ওহমের সূত্রটি লিখো, এটা ভালো করে পড়তে হবে। তড়িৎচালক শক্তি কাকে বলে, এটা পড়তে হবে। রোধ কি, রোধ কাকে বলে পড়তে হবে। বর্তনী কাকে বলে, তারপরে তড়িৎ ক্ষমতা কাকে বলে। তারপরে হলো এখান থেকে এগুলো আর পড়লে হবে না, 1 ওহম কাকে বলে। তারপরে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট কি, এগুলো সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেনের মধ্যে রয়েছে কোশ্চেনগুলোর মধ্যে রয়েছে সেটা রয়েছে যে বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন, এটা আসলে 10 অধ্যায়েরই কোশ্চেন, 11 অধ্যায়ে এসে পড়েছে। তারপরে ওহমের সূত্রটি লিখো, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে বর্তনীর তুল্য রোধ বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। সিস্টেম লস বলতে কি বোঝায়, এটা বেশি ইম্পর্টেন্ট আরও। তারপরে মোটা তার অপেক্ষা চিকন তারের রোধ বেশি হয় কেন, এটা ভালো করে পড়তে হবে। বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ কেন ব্যবহার করা হয়, এটা পড়তে হবে। তারপরে আরও রয়েছে এই যে 12 নম্বর যে কোশ্চেন এখানে রয়েছে যে এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি, যে একটা বৈদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াট, 100 ওয়াট, 40 ওয়াট লেখা থাকে আর লেখা থাকে 220 ভোল্ট, এগুলোর অর্থ কি, এগুলো ভালো করে পড়তে হবে। সার্কিট ব্রেকার কি, সার্কিট ব্রেকার কিভাবে বর্তনীকে রক্ষা করে, এগুলো ভালো করে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও যে 12 অধ্যায়, 13 অধ্যায় এবং 14 অধ্যায় রয়েছে সেগুলো থেকেও বিভিন্ন বোর্ডে আসা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে গেলেই মোটামুটি কমন পাওয়ার আশা রাখি ইনশাল্লাহ। এবার আমরা আলোচনা করব বিভিন্ন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন কোনগুলো পড়ব। তাহলে বিভিন্ন অধ্যায় থেকে দেখো, সুপার সাজেশন আমি হিসাবে বলবো যে তোমার এখানে এই বিষয়টা খেয়াল করে দেখো যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এখানে খেয়াল করে দেখো যে আমি কোন কোন অধ্যায়গুলো তুমি বেশি করে পড়বে এবং কোন কোন অধ্যায়গুলো থেকে তুমি মাস্ট কোশ্চেন কমন পাবে তা আমি হাইলাইট করেছি। 1 অধ্যায় থেকে তুমি মাস্ট কোশ্চেন কমন পাবে একটা, 2 অধ্যায় থেকে পাবে একটা, 4 অধ্যায় থেকে তো একটা পাবি, 5 অধ্যায় থেকে একটা পাবে, 7 অধ্যায় থেকে একটা পাবে, 6 অধ্যায় থেকে পেতেও পারো, নাও পেতে পারো, 9 এবং 8, 9 এই যে 8 এবং 9 মিলে একটা পেতে পারো, 10 এবং 11 মিলে একটা পেতে পারো, অথবা 11 থেকে শুধু আলাদাই পেতে পারো। এখান থেকে তুমি যদি 3 স্টার দেয়া যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো যদি তুমি আলোচনা করো, এখান থেকে তুমি অবশ্যই কোশ্চেন কমন পাবে, আমি আশা রাখি সবগুলো কোশ্চেন কমন পাবে। এবং নিচের ফিচারটি খেয়াল করে দেখো যে তুমি কোন কোন অধ্যায়ে
কোন কোন অধ্যায় পড়বে সেটা তো এখানে লেখাই হলো। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে আহ, কোন অধ্যায়ের কোন প্রশ্নগুলো তুমি বেশিভাবে আয়ত্ত করবে। এখানে খেয়াল করে দেখো ঢাকা বোর্ড সহ চট্টগ্রাম, ঢাকা, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর, চট্টগ্রাম, বাংলাদেশে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বোর্ড রয়েছে এবং 8টা বোর্ডের কোন কোন অধ্যায়ে 8টা বোর্ডের সকল অধ্যায় থেকে অর্থাৎ এই যে উপরে যে হাইলাইট করা হয়েছে যে সকল অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো থেকে এখানে যে সকল বোর্ডের কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে সেগুলো দেওয়া হয়েছে। ঢাকা বোর্ডের জন্য 2023 সাল, 21 সাল, 20 সাল, 19 সাল, 17 সাল, 16 সাল প্র্যাকটিস করতে হবে। যশোর বোর্ডের জন্য 24, 23, 21, 19, 17 এবং 16 সালে যে কোশ্চেন এসেছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। কুমিল্লা বোর্ডের জন্য, তারপরে বরিশাল বোর্ডের জন্য, সিলেট বোর্ডের জন্য। এখানে খেয়াল করে দেখো কোন কোন সালগুলোতে 2 স্টার এবং কোন কোন সালগুলোতে 3 স্টার ব্যবহার করেছি। তো যে সকল সালগুলোতে 3 স্টার ব্যবহার করেছি আশা রাখি সেই সালের কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে আয়ত্তে রাখো তাহলে তোমার অবশ্যই বিভিন্ন টাইপ ভিত্তিক যে কোশ্চেনগুলো আসবে, টাইপ ভিত্তিক কোশ্চেন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি এই সাজেশনটি তোমাদের পরীক্ষার জন্য অনেক কাজে লাগবে। তো এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে বেল আইকনটি চাপ দিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে, সে নাগাদ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।